শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তাপদাহে পড়ছে গোটা দেশ। টানা তৃতীয় দফায় হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়ানো হয়েছে। 2রা মে থেকে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগী। এদিকে ঢাকার বাতাসে মিলেছে 5 ধরনের ক্ষতিকর গ্যাস, যা বাড়াচ্ছে উত্তাপ। সব যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থাইল্যান্ডে ইউএনএস কাপ সম্মেলনে তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত স্থায়ী শান্তি এবং নিরাপত্তা। সুবিধাগুলো তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। এবং দেশে এখন জিআই সনদপ্রাপ্ত পণ্য 31টি, অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও 77টি। আজ রাজধানীতে 14টি জিআই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে আরও জানানো হয়, টাঙ্গাইল শাড়িকে নিজেদের পণ্য দাবি করে ভারতের নিবন্ধন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই এই বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা করছে শিল্প মন্ত্রণালয়। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তাপদাহ শেষে কবে মিলবে স্বস্তি? অবশেষে সেই খবর দিল আবহাওয়া অধিদপ্তর। 2রা মে থেকে ঝড়ের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে তার আগ পর্যন্ত সারা দেশেই অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ। ফের আরও 3 দিনের জন্য ঘোষণা করা হয়েছে হিট অ্যালার্ট। মাহমুদ কমলের রিপোর্ট। তীব্র রোদে বাইরে যারা বের হয়েছেন তাদের কেউ ছাতা, কেউ গাছের ছায়ায়, আবার কেউ বা হাতে যা পেয়েছেন তা দিয়েই রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। পরিশ্রমে যারা ক্লান্ত হয়ে পড়ছেন তারা কিছুক্ষণ পরপর নিচ্ছেন বিশ্রাম। পানির শূন্যতা থেকে বাঁচতে শরবত পান করছেন অনেকেই। বেশি তাপের কারণে শরীর জ্বলে, ঘামের থেকে শরীর জ্বলে, দুর্বল লাগে আর কি, মাথা চক্কর দেয়। একটা করে টিপ মারার পরে স্যালাইন খায় আর পানি। আবহাওয়া অফিসের তথ্য বলছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় চতুর্থবারের মতো আরও 3 দিনের হিট অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আর একদিন এই পরিস্থিতি অব্যাহত থাকলে তাপপ্রবাহ স্থায়িত্বের রেকর্ড হবে দেশে। 2 তারিখের পরে বিশেষ করে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বজ্র ঝড় তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সেন্ট্রাল পার্ট পর্যন্ত, অর্থাৎ ঢাকার পূর্বাঞ্চল সহ আমাদের উত্তরাঞ্চল কিছুটা তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে তীব্র গরমে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আগের 3 দিনের চেয়ে গতকাল চিকিৎসা নিয়েছেন দ্বিগুণ নিউমোনিয়া রোগী। ঘামছে বেশি, ঘামার জন্য আপনার শ্বাসকষ্ট হচ্ছে। বেশি গরম হলেও কাশিটা বেড়ে যায়, শ্বাসটাও বেড়ে যায়। সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা এগুলো নিয়ে আসতেছে। হাঁপানিটাও বাড়ছে, স্কিন ডিজিজও কিছু বাড়ছে, স্পেশালি টনসিলাইটিসটা বাড়ছে আমাদের, আর নিউমোনিয়া রোগীটা আমাদের বাড়ছে। গতকালকে আমরা যেমন 62টা নিউমোনিয়া রোগী আমাদের আউটডোর ইমার্জেন্সি দেখা হয়েছে। দেশের 8 জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ, আর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েকটি এলাকায়। গেল 2 সপ্তাহ ধরে যশোরে 37 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। দুপুরের দিকে প্রচণ্ড তাপে যশোর নড়াইল মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যেতে দেখা যায়। এতে ভ্যান, রিকশা ও ইজি বাইক সহ হালকা যানবাহনের চাকা আটকে যাচ্ছে সড়কে। জুতা পায়ে হাঁটতেও অসুবিধা হচ্ছে পথচারীদের। ঝুমঝুমপুরে বটতলার ওইখানে পিচ এমন ভাবে গলে, যেখানে আপনার হাঁটতে গেলে অনেক পায়ের জুতা পর্যন্ত এখানে খুলে পড়ে যায়। যতই গরম পড়ুক, পিচ তো গলার কথা না। অন্য খোলা রোডে তো এক পিচও গলে না। এরা কাজ 2 নম্বরে করেছে, তারই জন্য এই পিচ গলতেছে। দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবীদের মাঝে প্রশাসনের পাশাপাশি নানা ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিরাপদ পানি ও ফল বিতরণ করা হয়েছে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে আগামী রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও ক্লাস চলবে। তবে তাপদাহ সহনীয় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। এক প্রজ্ঞাপনে এসব কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকার বাতাসে মিলেছে 5 ধরনের ক্ষতিকর গ্যাস, যার প্রধান উৎস রাজধানীতে ময়লা ফেলার স্থানগুলো। এসব গ্যাস বাড়াচ্ছে উত্তাপ। এমন তথ্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। আরও জানাচ্ছেন দাউদ হাসান। রাজধানী ময়লা আবর্জনার বড় একটি অংশ ফেলা হয় আমিনবাজারের এই এলাকায়। এমন আরও 9টি জায়গা রয়েছে যেখানে কার্বন মনোঅক্সাইড সহ 5 ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে প্রতিনিয়ত। ময়লা ছাড়া ইটভাটা, যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া থেকেও এসব গ্যাস তৈরি হচ্ছে, যা মিশছে বাতাসে, বাড়াচ্ছে তাপমাত্রা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় উঠে আসে এসব তথ্য। বাতাসে বিভিন্ন রকমের গ্যাস থাকে, আর বাতাসে বিভিন্ন রকমের পার্টিকেলস থাকে। এই পার্টিকেলস এবং গ্যাস সূর্যের থেকে মনে করেন যে বিভিন্ন রকমের লাইট বা ওয়েভলেন্থ আসে, সেগুলো সে অ্যাবজর্ব করিয়া আগের দিনে হইল গিয়ে মনে করেন আমাদের আনকাভার সারফেস অনেক ছিল, মানে গাছপালা আছে, সেগুলো মাটিতে থাকতো। এখন হইল গিয়ে এটা আবার রিফ্লেক্ট করার সময় সে হলো হিট রিলিজ করে। সেই হিটটাই হলো আমাদের বাতাসকে বা আমাদের এনভায়রনমেন্টকে গরম করে তোলে। গবেষণায় আরও দেখা যায় এসব গ্যাস বাতাসে স্থায়ী হতে পারে 10 থেকে 400 বছর পর্যন্ত, যা মানবদেহে এবং প্রকৃতি ও জীববৈচিত্র্যে ক্ষতির কারণ হতে পারে। সেখান থেকে সিওপিডি হয় এবং অনেকদিন থাকার পর আমাদের ব্লাডে যায়, আমাদের হার্টে প্রভাব ফেলে, আমাদের কিডনিতে প্রভাব ফেলে, তারপর হলো গিয়া ব্রেনে প্রভাব ফেলে এই বায়ু দূষণের ভেরি আল্ট্রাফাইন পার্টিকেলস, আমাদের চোখে ক্ষতি করে। তারপরে আপনি শুনবেন যে এখন মানুষের ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এগুলো সবই কিন্তু বায়ু দূষণের কারণ। এসব গ্যাসের উৎসগুলো কমাতে পারলেই তাপমাত্রা সহনীয় পর্যায়ে আনা সম্ভব বলে মনে করেন এই গবেষক। আমরা এন্টি নেচার ওয়ার্ক করতেছি। নেচারে হলো গাছপালা থাকবে, আমরা গাছপালা কেটে ফেলতেছি। নেচারে হলো গিয়ে জলাধার থাকবে, লেক থাকবে, পুকুর থাকবে, সেগুলো আমরা ভরাট করে ফেলতেছি। তো এই জিনিসগুলো তো আমাদের কন্ট্রিবিউট করে এনভায়রনমেন্টে, আর ওভারঅল পলিউশন আমাদের কন্ট্রোল করতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে কংক্রিটের পরিমাণ কমিয়ে সবুজায়ন নিশ্চিত করার কথাও জানালেন তিনি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, প্যালেস্টাইনে চলমান যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কমিশন UNESCAP সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনের শুরুতেই UNESCAP সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 23 মিনিট 7 সেকেন্ড বক্তব্যের প্রায় পুরোটা জুড়েই ছিল যুদ্ধবন্ধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন স্থিতিশীল করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের করা যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। The Asia-Pacific region must put up a united front in tackling the climate crisis, biodiversity loss, and transboundary pollution. We need to push for ambitious climate financing goals beyond 2025 at COP29. ব্যবসা, বাণিজ্য, সংযোগ, বিনিয়োগ সহ বিভিন্ন খাতে বাংলাদেশ এখন একটি অপার সম্ভাবনার জায়গা উল্লেখ করে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান তিনি। যে কোনো সম্ভাবনা ও অগ্রগতিকে কাজে লাগানোর প্রধান প্রতিবন্ধকতা বিশ্বব্যাপী যুদ্ধকে না বলার পাশাপাশি নতুন এজেন্ডায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান। We must settle regional disputes and tension through dialogue. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার পেছনে 1971-এ মুক্তিযুদ্ধকালীন গণহত্যা এবং ব্যক্তিগত ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। The Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving
the volatile situation in Myanmar. আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, ফিলিস্তিনের চলমান যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। The Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? Please raise your voice against any war. We must focus on poverty reduction and ensure these people, those who are still suffering, for their economic emancipation. অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এসকেপের নির্বাহী সেক্রেটারি আর্মিডা আলিস জাহাবানার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। আজ সারাদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে ভারতের করা নিবন্ধন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। শীঘ্রই এই বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাজধানীতে জিআই পণ্য সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। এ সময় শিল্পমন্ত্রী বলেন, মাটি ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত পণ্যকে চাইলেই নকল করা যাবে না। টাঙ্গাইল শাড়ি নকশা আর বুনন শৈলীর মিশেলে প্রায় ২৫০ বছর ধরে এই শাড়ি তৈরি করে আসছেন টাঙ্গাইলের তাঁতিরা। স্থানের নামের অনুসারেই এই শাড়ির নামকরণ। যুগ যুগ ধরে বাঙালির ইতিহাস আর ঐতিহ্যের সাথে মিশে আছে এই শাড়ি। তবে বিপত্তি বাধে ভারত টাঙ্গাইল শাড়ি নিজেদের বলে জিআই সনদ নেবার খবর প্রকাশ্যে আসার পর। এরপর শুরু হয় তোড়জোড়। ফেব্রুয়ারিতে মেলে স্বীকৃতি। নিয়ম অনুসারে তার ২ মাস অর্থাৎ এপ্রিলে এসে মিলল সনদ। প্রথমভাবে আমরা যেটা কূটনৈতিকভাবে চেষ্টা করছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের এই তাদের যেহেতু এটা তারা এটি প্রথম নিবন্ধনটা প্রাথমিকভাবে নিবন্ধন করেছে, আমরা এটিকে এখনো সনদ দেওয়া হয়নি। সেই কারণে আমরা যে এটার আমাদের যে আইন রয়েছে তার ২৭ ধারা মতে আমরা এটার নিবন্ধন বাতিলের জন্য আমরা আবেদন করেছি। অনুষ্ঠানে জানানো হয়, টাঙ্গাইল শাড়িকে ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন বাতিল বা স্থগিত করার আইন প্রক্রিয়া চলমান আছে। ভারতের সাথে আবহাওয়া আর ভৌগোলিক কিছু মিল থাকায় তারা বিভিন্ন পণ্য তাদের বলে দাবি করছে। আর দেশে অনেকের ভালো ধারণা নেই কিভাবে প্রস্তাবনা পেশ করতে হবে। বারবার পত্রপত্রিকায় এসছে, আপনারা দেখেছেন যে কেন আমাদের এরকম ৪ বছর ধরে এটি ওয়েবসাইটে ছিল। ভারতের টাঙ্গাইল শাড়ি যখন তারা স্বীকৃতি দিল, সেটিতে কেন তো আমরা অপোজ করলাম না, আমরা কেন প্রোটেস্ট করলাম না, কেন আমরা স্বীকৃতি দেওয়ার পরে বললাম। হ্যাঁ, সত্যিকার অর্থেই আমরা বলবো যে আমাদের এই জায়গাটায় আমাদের আরও বেশি কাজ করতে হবে। তবে চাইলেও যে কেউ কিছু নকল করতে পারবে না বলে মনে করেন শিল্পমন্ত্রী। তিনি জানান, ভারত অন্য দৃষ্টিকোণ থেকে দাবি করতে পারে, তবে টাঙ্গাইল শাড়ি আমাদেরই। জেলা প্রশাসকদের আহ্বান জানান আঞ্চলিক সব পণ্যের জিআই সনদ প্রক্রিয়া কার্যক্রম এগিয়ে নিতে। যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে। আমাদের টাঙ্গাইলের ডিসি সাহেব আছেন, তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে, সেখানে আমরা আইনগতভাবে তাদের এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদেরই থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার মোট ১৪টি পণ্যকে জিআই সনদ প্রদান করা হয়। সব মিলে এখন মোট ৩১টি পণ্য আছে এই তালিকায়, আর অনুমোদনের অপেক্ষায় আছে আরও ৭৭টি পণ্য। ফাতিমাতুজ জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে না পারলে ৭ই জানুয়ারি ভোটের সফলতা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। উপজেলা নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক হয়। এতে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সিইসি তার বক্তব্যে উপজেলা নির্বাচনের সহিংসতা ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। যেকোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত ৭ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। যে আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুস্থ হবে। ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ চাল উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট। এবছরই প্রথম দক্ষিণাঞ্চলে এই ধানের পরীক্ষামূলক চাষাবাদ হয়েছে।
ফলনও মিলেছে ভালো। তাই এই ধান ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন কৃষি বিজ্ঞানীরা। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বোরো মৌসুমে খুলনার ডুমুরিয়ায় চাষ হওয়া এই ধান দূর থেকে বোরোর অন্য জাতের মতো দেখালেও বৈশিষ্ট্যগতভাবে এটি দেশে চাষ হওয়া অন্য সব প্রজাতি থেকে আলাদা। সবুজ ও খাড়া ডিগ পাতা আর মাঝারি লম্বা ও চিকন ধানের দানার এই ধানটি বিরি 105। কিছুটা চিকন ও লম্বা ধানের জাতটি বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত 148 দিন সময় লাগে। যেখানেই বোরো মৌসুমে অনুকূল পরিবেশ পাওয়া যাবে সেখানেই এই ধানটি চাষ করা যায়। অন্য জাতের থেকে এ জাতের পার্থক্য, অন্য জাতের বিরিধান 58 বা বিরিধান 67 একটা ছড়ায় ধান আছে 180 থেকে 200টি, আর এতে একটা ছড়ায় ধানের বীজ আছে মানে দানা আছে 200 থেকে 250টি। মানে এই ধানের ফলনও বৃদ্ধি হবে, কুটোরও বৃদ্ধি পাবো। আমাদের এই ধানে একবারও ছত্রাক দেওয়া লাগেনি, কোনো ব্লাস্টের কোনো ওষুধ দেওয়া লাগেনি, শুধু 2বার হালকা কিছু পোকার ওষুধ দিছে, তারপর পোকা লাগেনি, তারপর আমরা দিয়ে দিছি। সেচ ও কীটনাশক কম লাগায় স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে এই ধান চাষের। এই ধানটা এবার নতুন এসছে আমাদের এখানে, মোটামুটি ভালো এবং দেশে ধানে ফলনও ভালো, পানি সাশ্রয় আছে। এদের কীটনাশক কম লাগে, খরচ কম, পানি কম, সব দেখতে কম নিয়ে এবারে আপনার অল্প খরচে সব ধান হচ্ছে, আর অন্যান্য ধানে আপনার খরচ বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন ধানটি দক্ষিণাঞ্চলের জন্য উপযোগী এবং হেক্টর প্রতি অন্য ধানের চেয়ে এর ফলন বেশি পাওয়া গেছে পরীক্ষামূলক চাষে। প্রায় 4টা জায়গায় আমরা করেছি, প্রায় 4 একর জায়গায়, যে আসলে প্রত্যেক জায়গায় কৃষক কিন্তু আসলে ব্যাপক ফলন পাচ্ছে, যে আসলে আমাদের 6.5 থেকে 7.5 টনের মতো অন অ্যান এভারেজ ফলন আমরা বিভিন্ন জায়গায় নমুনা শস্য কর্তন করে পেয়েছি। এবং আমরা দেখেছি যে আসলে এটা নতুন ধান হওয়ার কারণে যে আমাদের যে আসলে রোগ এবং পোকামাকড়ের আক্রমণটা কিন্তু অনেক কম। বিরি ধান 105 থেকে পাওয়া চালে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম এবং সে কারণেই একে ডায়াবেটিক ধান বলা হচ্ছে। দেশে ও বিদেশে এই ধানের চালের বাণিজ্যিকভাবে ব্যাপক চাহিদা রয়েছে বলছেন বিজ্ঞানীরা। এই যে 105-এর যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা হলো 55-র নিচে। আমাদের দেশেই তো মার্কেট আছে, ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের একটা দেশে মার্কেট আছে, এবং এটা যদি আমরা মনে করি বাহিরে রপ্তানি করবো ডায়াবেটিক ক্রাইসিস হবে, সেটারও কিন্তু একটা বিশাল ভ্যালু আছে। হ্যাঁ, সুতরাং এইটা যারা উদ্যোক্তা যারা ব্যবসা করবে, ব্যবসা যেমন একটা দারুণ উন্মুক্ত হবে এবং আমরা রপ্তানি একটা বাণিজ্য সেটাও কিন্তু আমরা করতে পারবো। বিরি 105 একটি উচ্চ ফলনশীল জাতের ধান, যার বীজ কৃষক নিজেরাই উৎপাদন ও সংরক্ষণ করতে পারবে। ফলে কৃষককে বীজের জন্য অন্য কোনো দেশ বা কোনো কোম্পানির উপর নির্ভরশীল হতে হবে না। বীজ সত্ত্ব কৃষকেরই থাকবে বলছে ধান গবেষণা ইনস্টিটিউট। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া 288 জন সেনা এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে আজ মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ভোর 5:30টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া BIWT এর ঘাটে মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে পালিয়ে আসা বিজিপি সদস্যদের হস্তান্তর করা হয়। এ সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ, বিজিপির ঊর্ধ্বতন 5 কর্মকর্তা এবং দূতাবাসের 4 কর্মকর্তা সহ 9 সদস্যের প্রতিনিধি দল এবং বাংলাদেশের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ এবং কোস্টগার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাতে বান্দরবানের নায়খাংছড়ির বিজিবি স্কুল থেকে 288 জনকে 10টি বাসে করে BIWT ঘাটে আনা হয়। সেখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে 5:30টার দিকে মিয়ানমারের প্রতিনিধিদের কাছে তাদের হস্তান্তর শেষে নৌবাহিনী ট্রলারে করে তাদের মিয়ানমার জলসীমায় নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমান মিয়ানমারের একটি জাহাজে করে তারা নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। এবার আন্তর্জাতিক। গাজার 2টি প্রধান হাসপাতালে গণকবর পাওয়ার ঘটনায় বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি সেনারা হাসপাতাল দুটিতে সামরিক অভিযান চালিয়েছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানি 34,500 ছাড়িয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে $26 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাঝে মাত্র $1 বিলিয়ন খরচ হবে গাজায় মানবিক সহায়তায়। এদিকে ধরপাকড়ের পরও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এবারে খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে
শেষ 3টি টি-20 ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছেন সাকিব আল হাসান নিজেই। যুক্তরাষ্ট্রে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন সাকিব। তিনি আশাবাদী বিশ্বকাপে ডালাস ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলবে বাংলাদেশ। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে 2টা ম্যাচ থাকবে, লাস্ট 3 ম্যাচ হওয়ার আগেই, সেহেতু 2টা ম্যাচ খেলার আমার সুযোগ থাকবে এবং 2টা ম্যাচ খেলে আমার প্রস্তুতিটাও একটু ভালো হবে, সে কারণে আসলে 2টা ম্যাচ খেলা। তো এখানে এর বেশি কিছু আসলে নাই। যে ধরনের আলোচনা হচ্ছে আমি 2-1টাতে দেখলাম। আমেরিকাতে থাকলে একটা সুবিধা হয় যে নিউজ একটু বেশি দেখা হয়, ফেসবুকে একটু সময় বেশি কাটানো হয়, দেশে থাকলে এত সময় পাওয়া যায় না, দেখা হয়। তো আমি যখন দেখি এগুলো একটু হাসি পাই আমার কাছে যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ বলি। বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত বলি খেলার 115তম আসরের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লার বাঘা শরীফ ও রাশেদ। ফাইনালে প্রায় 11 মিনিট লড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হার মানতে হয় রাশেদের। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান সৃজন চাকমা। এ নিয়ে টানা তৃতীয়বারের তৃতীয় স্থান অধিকার করেন তিনি। বিকেল 4টায় শুরু হওয়া ঐতিহাসিক জব্বারের বলি খেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করতে 1909 সালে চট্টগ্রাম নগরীর বদরপতি এলাকায় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর চালু করেন এক ধরনের কুস্তি প্রতিযোগিতা। তার মৃত্যুর পর এটি পরিচিতি পায় জব্বারের বলি খেলা নামে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা তৃতীয় দফায় ফের 3 দিন বাড়ল হিট অ্যালার্ট। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগী, ঢাকায় উত্তাপ বাড়াচ্ছে ক্ষতিকর 5 গ্যাস। সব যুদ্ধ বন্ধ করা উচিত, থাইল্যান্ডে ইউএনএস কাপ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। এবং দেশের আরও 14 পণ্য পেল জিআই সনদ, অনুমোদনের অপেক্ষায় 77টি। টাঙ্গাইলের শাড়ি ফিরে পেতে আইনি প্রক্রিয়া শুরু। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।